হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সৌরজগৎ সম্পর্কে বোঝাবো। কীভাবে সৌরজগতের আমরা বর্ণনা করলে ভালো হয়, সৌরজগতের গুরুত্বপূর্ণ তথ্য কী কী আছে, কিভাবে সৌরজগৎ সম্পর্কে আমরা লিখলে পরে আমাদের ভালো রকম সুবিধা হবে এবং আমরা খুব সহজে সেই সমস্ত তথ্যগুলোকে লিপিবদ্ধ করতে পারবো, এই সমস্ত সম্পর্কে আমি তোমাদের এখন বলবো। তো একটু মন দিয়ে দেখো এবং শোনো, তাহলে দেখবে অনেকটাই নিজেদের সমৃদ্ধ করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রশ্নটা এরকমভাবে আসে যে সৌরজগৎ কাকে বলে, সৌরজগতের বর্ণনা দাও, বা সৌরজগতের যে অন্তস্থ ও বহিস্থ গ্রহ আছে তাদের বর্ণনা দাও। প্রশ্নটা সাধারণত 5 নাম্বারের আসতে পারে, বা যদি ছোট করে আসে তাহলে 3 নাম্বারেরও আসতে পারে, বা কখনো কখনো ছোট ছোট প্রশ্ন, যেমন সৌরজগৎ কাকে বলে, অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ কাকে বলে, এগুলো সম্পর্কে আগে তো একটা ভিডিওতে আমি বর্ণনা করেছি। এখন আমি সৌরজগৎ সম্পর্কে কিভাবে আমরা বর্ণনা দেব সেই সম্পর্কে আমি তোমাদের বলবো। তো সৌরজগৎ সম্পর্কে বর্ণনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটা ছবি আমাদেরকে আঁকার চেষ্টা করতে হবে। ছবিটা এরকম হবে, একদিকে থাকবে সূর্য, তারপর বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবং তারপরে 5টা বামন গ্রহ আছে: প্লুটো, সেরেন, ম্যাকি, হাউমেয়া এবং এরিস। 5টা বামন গ্রহ আছে। তাহলে কুলীন গ্রহ হচ্ছে এই 8টি এবং বামন গ্রহ হচ্ছে এই 5টি। কুলীন গ্রহগুলিকে আবার তোমার প্রথম যে 4টি আছে তাকে তো অন্তস্থ গ্রহ বলি, এবং তারপরে যে 4টি আছে সেগুলো হচ্ছে তোমার বহিস্থ গ্রহ। 5,000 কোটি কিলোমিটার, অর্থাৎ সূর্য থেকে 5,000 কোটি কিলোমিটারের মধ্যে যে 4টি গ্রহ, অর্থাৎ বুধ থেকে মঙ্গল পর্যন্ত, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টি গ্রহকে বলছে অন্তস্থ গ্রহ। আর 5,000 কোটি কিলোমিটারের বাইরে যে 4টি গ্রহ আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টি গ্রহকে বলছে তোমার বহিস্থ গ্রহ। এবং তারও বাইরে আছে এই 5টি বামন গ্রহ। তো ছবিটা তো আঁকার চেষ্টা তোমাদেরকে করতে হবে এবং এঁকে দেখাতে হবে সৌরজগৎ সম্পর্কে যদি প্রশ্ন আসে। এবং তার আগে কি কি করতে হবে সেটা আমি তোমাদের বলে রাখি। তো সর্বপ্রথম যেটা দিতে হবে সংজ্ঞা, অর্থাৎ সৌরজগৎ কাকে বলে। তাহলে আমি তো আগে একবার বলেছি যে সৌরজগৎ হোক, গ্রহ হোক, নক্ষত্র হোক, যাই হোক, জ্যোতিষ্ক কথাটা কিন্তু তোমাদের অবশ্যই বলতে হবে বা লিখতে হবে। তার কারণ জ্যোতিষ্ক হচ্ছে একটা কমন টার্ম, মহাকাশে যা কিছু দেখতে পাই সবই জ্যোতিষ্ক। তো আকাশগঙ্গা ছায়াপথে সূর্যকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক প্রদক্ষিণ করে চলেছে তাদের একত্রে সৌরজগৎ বা সৌর পরিবার বলে। ঠিক আছে, এবারে আমরা বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারি, বা এরকম যেভাবে লেখা আছে এরকমভাবে লিখতে পারি। এই সংজ্ঞাটা দেওয়ার পর বৈশিষ্ট্য হিসাবে 1, 2, 3, 4 করেও কিন্তু লেখা যাবে আমি যে তথ্যগুলো বলছি। তার মধ্যে প্রথম কি লিখেছি, সৌরজগতে 4টি কুলীন গ্রহ এবং 8টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ আছে। বিভিন্ন গ্রহের 335টি উপগ্রহ, প্রায় 300টির বেশি গ্রহাণু এবং প্রায় 1 লক্ষ কোটি ধূমকেতু রয়েছে। তাহলে আমরা সৌরজগৎ বলতে আমরা শুধুমাত্র 8টি গ্রহ আর কটা বামন গ্রহের কথাই কিন্তু আমরা বলে থাকি। কিন্তু তার বাইরেও দেখো 8টি কুলীন গ্রহ, 5টি বামন গ্রহ ছাড়াও বিভিন্ন গ্রহের 335টি মোট উপগ্রহ এবং 300টিরও বেশি গ্রহাণু এবং প্রায় 1 কোটি ধূমকেতু কিন্তু রয়েছে, যারা কিন্তু ওই একই রকমভাবে গ্রহের মতোই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এবং তারা সৌরজগতের অন্তর্গত জ্যোতিষ্ক। এবং দেখো, সন্ধ্যা তারা বা শুকতারা আসলে হলো শুক্র গ্রহ, অর্থাৎ আমরা সন্ধ্যাবেলায় যে তারাটা দেখতে পাই, উজ্জ্বল একটা নক্ষত্র পশ্চিম আকাশে, সেটা কিন্তু হচ্ছে শুক্র গ্রহ। বুঝতে পেরেছ? যা সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে দেখা যায়। সৌরজগতে অন্তস্থ গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে বৃহত্তম। দেখো, সৌরজগতে যে 4টি গ্রহ আছে, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এদের মধ্যে বৃহত্তম গ্রহ হচ্ছে তোমার পৃথিবী এবং ক্ষুদ্রতম হচ্ছে বুধ। সৌরজগতের গ্রহগুলির মধ্যে 4টি গ্রহ, যেমন শুক্র, পৃথিবী, মঙ্গল এবং শনি, আবিষ্কার করেন কোপার্নিকাস। অর্থাৎ এই গ্রহগুলি যদি আবিষ্কর্তা দেখা যায়, 8টি গ্রহের মধ্যে 4টি গ্রহে আবিষ্কার করেছেন কোপার্নিকাস: শুক্র,
পৃথিবী, মঙ্গল এবং শনি। আর বুধ আবিষ্কার করেছেন ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানীগণ, বৃহস্পতি আবিষ্কার করেছেন গ্যালিলিও, ইউরেনাস আবিষ্কার করেছে উইলিয়াম হার্শেল এবং নেপচুন আবিষ্কার করেছে জোহানন গল। ঠিক আছে, তাহলে এই কয়েকটা তথ্য কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম মনে রাখার সুবিধার জন্য। এরপরে দেখো কয়েকটা কথা নিচে বলা আছে, যেমন আমাদের প্রত্যেকের বা বেশিরভাগেরই দুটো নাম থাকে। একটা নাম তোমার অফিসিয়াল নাম, আর বাড়িতে হয়তো একটা নামে ডাকে। এবার অনেকে হয়তো দাদু একরকম নামে, ঠাকুমা একরকম নামে, বাবা একরকম নামে, মা একরকম নামে, সেটা তো অন্য কথা, কিন্তু একটা করে আলাদা নাম কিন্তু বেশিরভাগ থাকে। তো আমাদের এই যে সৌরজগতের যে 8টি কুলীন গ্রহ আছে, এই 8টি কুলীন গ্রহেরও কিন্তু একটা করে আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলো কি কি আমি তোমাদের বলি। প্রথম যে বুধ গ্রহ আছে তাকে কিন্তু ধূসর গ্রহ হিসাবে আমাদের কাছে পরিচিত। তার কারণ ওটা সব থেকে সূর্যের সামনে আছে এবং এখানে অনেক গর্ত আছে। গ্রহগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের পরে বলছি। প্রথমে বৈশিষ্ট্য এক এক করে বলবো, কিন্তু এগুলো একটা বিশেষ কতগুলো তথ্য আমি তোমাদের সব থেকে আগে উপস্থাপন করছি। শুক্র গ্রহকে যমজ গ্রহ বলে। তার কারণ হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ। তার কারণ হচ্ছে যখন মহাকাশ থেকে শুক্র এবং পৃথিবী দুটোকে দেখা হয়, তখন কিন্তু দুটোর মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না, অনেকটা একই রকম লাগে, যার জন্য শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। এরপরে আছে পৃথিবী। পৃথিবী হচ্ছে নীল গ্রহ। নীল গ্রহ কেন বলা হয়? তার কারণ হচ্ছে পৃথিবীর কিন্তু আমরা জানি 3 ভাগ জল, 1 ভাগ হচ্ছে স্থল, এবং এই জলকে যখন উপরে আকাশ থেকে যখন ক্যামেরার সাহায্যে দেখা হয় তখন কিন্তু নীল কিন্তু দেখায়, যার জন্য একে নীল গ্রহ বলছে। মঙ্গল গ্রহকে বলছে লাল গ্রহ, যেহেতু এখানে মানে ওই লাল মৃত্তিকার বেশি প্রাধান্য দেখা যায়, তাই একে লাল গ্রহ বলছে। বৃহস্পতিকে বলছে রাক্ষসী গ্রহ। রাক্ষসী গ্রহ বলছে কেন? তার কারণ হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় গ্রহ এবং এর উপগ্রহের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি। একে রাক্ষসী গ্রহ বা গ্রহরাজও বলা হয়। এরপরে দেখো শনি গ্রহকে বলছে বলয় গ্রহ। আমি বলে রাখি, শনি গ্রহকে বলয় গ্রহ বলে তার কারণ হচ্ছে এর চারিদিকে প্রায় 7টি বলয় আছে এবং এই শনি সব থেকে সুন্দরতম গ্রহ সৌরজগতের। কিন্তু সৌরজগতের যে 4টি বহিস্থ গ্রহ আছে, অর্থাৎ বৃহস্পতি থেকে নেপচুন পর্যন্ত, এই 4টি গ্রহেরই কিন্তু প্রত্যেকের বলয় আছে, কিন্তু অন্তস্থ গ্রহ যে 4টি আছে তাদের কিন্তু কোনো বলয় নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এইখানে যে আমাদের যে ছকটা আছে, এই যে তোমার 4টি গ্রহ আছে, এই গ্রহগুলোকে আমরা তোমার দুটো ভাগে ভাগ করতে পারি, অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ। তাহলে এখানে আমি লিখতে পারি অন্তস্থ গ্রহ এবং এইখানে লিখতে পারি বহিস্থ গ্রহ। ঠিক আছে, তাহলে 4টি গ্রহ, এই 4টে হচ্ছে তোমার বহিস্থ গ্রহ আর এই 4টে হলো অন্তস্থ গ্রহ, এবং এদের আমরা এরকম করে যুক্ত করে দেখাতে পারি। আর এই যে বহিস্থ গ্রহগুলো আছে, তোমরা যখন ছবিতে আঁকবে তখন এরকম করেই দেখানোর চেষ্টা করবে, তাতে কি হবে, জিনিসটা কিন্তু পরিষ্কার হবে। তাহলে বহিস্থ গ্রহ, অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ, এগুলো সবই হচ্ছে কুলীন গ্রহ, আর এগুলো হচ্ছে তোমার বামন গ্রহ। হ্যাঁ, এইগুলো হলো বামন গ্রহ, আর এইগুলো হচ্ছে তোমার কয়েসু লয় দীর্ঘই দন্তন্য কুলীন গ্রহ। কুলীন গ্রহ, বামন গ্রহ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার। এবার দেখো নির্ভর, এবার আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতির পরে পরে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছোট হতে থাকছে, অর্থাৎ বহিস্থ যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অন্তস্থ গ্রহের থেকে আয়তনে বড়। তাহলে বৃহস্পতির পরে আছে শনি, শনির পরে আছে ইউরেনাস, ইউরেনাসের পরে আছে নেপচুন। ঠিক আছে, সব থেকে বড় বৃহস্পতি, তারপরে আয়তনের দিক থেকে শনি, তারপরে ইউরেনাস, তারপর নেপচুন। এবার তারপরে যদি 5 নম্বরে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে পৃথিবী। তার মানে আমরা বলতে পারি যে অন্তস্থ গ্রহের মধ্যে সব থেকে বৃহত্তম গ্রহ হচ্ছে পৃথিবী, তারপরে আছে শুক্র, তারপর মঙ্গল এবং সব থেকে শেষে আছে বুধ। ঠিক আছে, তাহলে সব থেকে
ছোট গ্রহ হচ্ছে বুধ, সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ কোনটি? সেটা হচ্ছে শনি, সব থেকে সুন্দর গ্রহ। আর সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম হলো শুক্র। শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনাস। দেখো আমাদের মনে হতে পারে নেপচুন যেহেতু সব থেকে শেষে আছে তাহলে সেটা সব থেকে শীতলতম, তা কিন্তু নয়। সব থেকে শীতলতম হচ্ছে ইউরেনাস এবং সব থেকে উষ্ণতম হচ্ছে শুক্র। হ্যাঁ, সবচেয়ে কম উপগ্রহ আছে পৃথিবীর মাত্র একটা। দেখো যার শূন্য আছে সেটাই কিন্তু কম বলা যাবে না, তার তো নেই। তাহলে সব থেকে কম উপগ্রহ রয়েছে তোমার পৃথিবীর, সবচেয়ে বেশি উপগ্রহ আছে তোমার বৃহস্পতির 67টি। বলে রাখি এই বহিস্থ গ্রহগুলোর উপগ্রহ সংখ্যা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে। অতএব আমি যেটা বলছি সেটার সঙ্গে তোমার যে বই আছে তার সংখ্যা নাও মিলতে পারে। যদি না মেলে এটা আশ্চর্যজনক কিছু নয়, তার কারণ হচ্ছে উপগ্রহের সংখ্যা কিন্তু সঠিকভাবে কোনো বই যে কোনটা ঠিক সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবার দেখো গ্রহদের মতো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে দেওয়া আছে। আমরা যে ধূমকেতুর কথা বলি, ধূমকেতুও কিন্তু ঠিক গ্রহদের মতোই নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে। দেখো এখানে কি বলছে, গ্রহদের মতো ধূমকেতুরাও কিন্তু নক্ষত্রের চারিদিকে ঘোরে, কিন্তু এদের ঘোরার পথ এত দীর্ঘ যে মাত্র কয়েক সপ্তাহের জন্য যখন এরা নক্ষত্রের কাছাকাছি আসে তখন তাদের গ্যাস ও বাষ্পরাশি উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক আছে, তাই আমরা তাদের দেখতে পাই। এরপর ওই দীর্ঘ পথ পরিভ্রমণ করে আবার নক্ষত্রের সামনে আসতে ধূমকেতুর বহু বছর সময় লেগে যায়। তাই অনেক দিন বাদে বাদে আমরা ধূমকেতুকে দেখতে পাই। যেমন হ্যালির ধূমকেতু সূর্যের সামনে আসতে 76 বছর সময় লাগে। তাহলে দেখো ধূমকেতুতে যেহেতু অনেক দীর্ঘ একটা পথ, তার জন্য কিন্তু আমরা ধূমকেতুকে সহজে দেখতে পাই না। তাহলে আমাদের এই কতগুলো কথা সৌরজগৎ সম্পর্কে যখন বর্ণনা করব তখন কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এরপর দেখো আমি সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে কিন্তু একে একে আমাদেরকে বর্ণনা দিতে হবে। প্রথমে তো বলে দিলাম যে গ্রহ কুলীন গ্রহ আর বামন গ্রহ। কুলীন গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বামন গ্রহ হয়েছে এই 5টি। এছাড়া সৌরজগতের এই কতগুলো জিনিসের কথা প্রথমেই তো বলে দেওয়া হলো যে এখানে মোট 335টি উপগ্রহ এবং 300-টিরও বেশি গ্রহাণু এবং 1,00,000,000,000 ধূমকেতু রয়েছে। বুঝতে পেরেছ? তাহলে গ্রহর থেকে কিন্তু ধূমকেতুর সংখ্যা আরও অনেক বেশি। এবার দেখো আমরা বর্ণনা করি আমাদের সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে এক এক করে আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে বর্ণনা করার সময় দেখো আমরা বই থেকে যখন দেখব তখন এরকমভাবে কিন্তু দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় এরকমভাবে প্রত্যেকটা কিন্তু লেখা সম্ভব নয়। কিছুটা জিস্ট কিন্তু আমি এখানে করে রেখে দিয়েছি। ঠিক আছে, যেমন এখানে ধরো সৌরজগতের 8টি গ্রহের মধ্যে 4টি গ্রহের আবিষ্কর্তা হচ্ছে কোপারনিকাস। এই আবিষ্কর্তা মানে ডিসকভার। ঠিক আছে, এটা কিন্তু ইনভেন্ট নয়, অর্থাৎ ডিসকভার করেছেন উনি। হ্যাঁ, এগুলো কিন্তু একটা হয়ে গেল। আর বাকিগুলো কিন্তু দেখো কিভাবে করবে আমি সেটা তোমাদের এক এক করে বলে দিই। তাহলে দেখো প্রথমে আমরা বুধকে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে প্রথম যেটা হচ্ছে আবিষ্কর্তা বুধের আবিষ্কর্তাকে এখানে দেখো আবিষ্কর্তা যেটা আছে সেটা কিন্তু তোমরা লিখতে পারো যে বুধের আবিষ্কর্তা হচ্ছে ব্যাবিলনীয় জ্যোতির্বিদগণ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1 নাম্বার। এরপর আমাদেরকে কোনটা করতে হবে, সূর্য থেকে দূরত্ব। তাহলে সবথেকে কম দূরত্বের মধ্যে আছে কে? সবথেকে কম দূরত্বের মধ্যে আছে আমাদের বুধ, 5.8 কোটি কিলোমিটার, সবচেয়ে কাছের গ্রহ। এরপর আয়তন যদি আমরা বলতে যাই, আয়তনের বিচারে কিন্তু এটা আমি প্রথমে এখানে উল্লেখ করে দিয়েছি যে সব থেকে বড় থেকে সব থেকে ছোট কোনটা আছে। তাহলে সব থেকে ছোট হচ্ছে তোমার বুধ। হলো, এরপরে কি আসছে, এরপর আমরা যদি পারি তাহলে পরিক্রমণ সময়, অর্থাৎ কত দিনে পরিক্রমণ করছে সূর্যকে। এ কত দিনে করছে? এ করছে তোমার 88 দিনে পরিক্রমণ করছে। উপগ্রহের সংখ্যা বুধের কিন্তু নেই। আমাদের বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই। এরপরে কি আছে, ভিন্ন নাম, অর্থাৎ অন্য কি নামে পরিচিত? বুধ গ্রহ ধূসর নামে পরিচিত। আর অন্যান্য একটা বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেক গ্রহের যে বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি, এই বুধ গ্রহকে কিন্তু ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর পরিমাণে গর্ত আছে। এই গর্তটাই হচ্ছে বুধ গ্রহের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে তোমরা এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা পয়েন্টে বা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিতে পারো। তা এই 7টা পয়েন্টের মধ্যে তো কয়েকটা খুব সহজেই মনে রাখা যাবে। যেমন প্রথম হচ্ছে আবিষ্কর্তাটা, এটা আমি তো জিস্ট করে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে এই আয়তনের বিচারে কত নাম্বারে আছে, এটাও কিন্তু সহজেই মনে রাখা যাবে। উপগ্রহের সংখ্যা কটা আছে এটাও খুব সহজে মনে রাখা যাবে, এবং ভিন্ন নাম যেটা আছে এটা মনে রাখা যাবে। তাহলে 4টে জিস্ট কিন্তু আমি করে দিয়েছি। আর 3টে তোমাদের একটু মনে রাখতে হবে। কি সেটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব কতটা,
এটা মনে রাখতে হবে কত দিনে মানে পরিক্রমণ করছে, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে তোমার বিশেষ বৈশিষ্ট্য কী কী আছে। এই তিনটে কিন্তু তোমরা যদি মনে রাখো তাহলেই কিন্তু সৌরজগৎ সম্পর্কে তোমরা বর্ণনা পুরোপুরি দিয়ে দিতে পারবে, শুধুমাত্র ছবিটা একটু ভালো করে এঁকে নিতে হবে। এরপর দেখো শুক্র গ্রহ সম্পর্কে কি বলছে। শুক্র গ্রহের আবিষ্কর্তা তো কোপার্নিকাস, এটা তো আমি প্রথমেই বলে দিলাম। তারপরে কি হলো, সূর্য থেকে দূরত্ব দেখো 10.7, এটা দ্বিতীয় দূরত্বতম গ্রহ, দ্বিতীয় নিকটতম গ্রহ। এবার আয়তনের বিচারে ষষ্ঠ, এটা তো তোমরা জানো বা আগেই বলেছি। পরিক্রমণের সময় কত, 225 দিন, হ্যাঁ, অর্থাৎ 225 দিনে এটা বছর হয়। উপগ্রহ কিন্তু শুক্রের নেই। এরপর ভিন্ন নাম হচ্ছে যমজ গ্রহ, পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্র, কেন সেটা তো আগে বললাম। আর বৈশিষ্ট্য কি হচ্ছে, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে CO2 থাকায় বেশি উষ্ণ, সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এটা কিন্তু আমি এখানে যখন আমি তোমাদের বর্ণনা করলাম, এই কাগজটা যখন বর্ণনা করেছি তখনই বলেছি যে সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র এবং শীতলতম হচ্ছে ইউরেনাস। ঠিক আছে, এটি হালকা হলুদ রঙের গ্রহ। তাহলে এই কালারগুলো দেখো, এটাকে কিন্তু হলুদ রঙের গ্রহ কিন্তু আমরা বলতে পারি। নেক্সট আসছে পৃথিবী। তাহলে পৃথিবী দেখতে গেলে কী হবে, আবিষ্কর্তাকে কোপার্নিকাস। তারপরে কি আছে, সূর্য থেকে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, এটা আমরা জানি। আয়তনের বিচারে এটা হচ্ছে পঞ্চম, অর্থাৎ যে বহিস্থ গ্রহগুলো 4টে আছে তারপরে পৃথিবী অবস্থিত। অন্তস্থ গ্রহের মধ্যে সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে পৃথিবী। এরপর কি আছে, পরিক্রমণের সময় আমরা জানি 1 বছরে এটা পরিক্রমণ করছে 365 দিন 6 ঘন্টায়। এর উপগ্রহের সংখ্যা হচ্ছে একটা, চাঁদ। সৌরজগতের সবথেকে কম উপগ্রহ কার আছে, পৃথিবীর, একটি। এবারে ভিন্ন নাম কি, এটা নীল গ্রহ নামে পরিচিত, কেন সেটাও তো বললাম। এবারে অন্যান্য বৈশিষ্ট্য কি, একমাত্র এখানেই প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়, এটা হচ্ছে এর একটা অন্যতম বৈশিষ্ট্য। এবারে নেক্সট চলে আসে মঙ্গল। তাহলে মঙ্গলের আবিষ্কর্তাকে কোপার্নিকাস, এটা তোমার লিপিবদ্ধ আছে আগে থেকে। সূর্য থেকে দূরত্ব কত, 22.8 কোটি কিলোমিটার। ঠিক আছে, এবার আয়তনের বিচারে কত নম্বরে আছে, 7, এটাও তো তোমাদের মানে প্রথমে বলে দিয়েছি 7 নম্বরে আছে। এবার পরিক্রমণের সময় কত, 687 দিনে বছর, অর্থাৎ আমাদের পৃথিবীর যা আছে তার প্রায় ডবল, হ্যাঁ, 365 দিন, এটা 687 দিন। এরপরে উপগ্রহের সংখ্যা এখানে 2টো, পৃথিবীর একটা, মঙ্গল গ্রহের আছে 2টো। ভিন্ন নাম কি, এটা লাল গ্রহ বা লাল দৈত্য নামে পরিচিত, যেহেতু এখানে লাল মাটি আছে তাই এটা লাল গ্রহ নামে পরিচিত। আর বৈশিষ্ট্য কি, ওই যে লাল মাটি, এখানে লোহা থাকায়, মাটিতে লোহা থাকায় একে দেখতে লাল। এই গ্রহে প্রাণের খোঁজ চলছে। ঠিক আছে, অর্থাৎ মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতেও পারে। দেখো মানুষের যে প্রয়াস এটা কিন্তু খুবই কম। আমরা সৌরজগৎ সম্পর্কে জানছি, সূর্য সম্পর্কে জানছি, অন্য নক্ষত্র সম্পর্কে জানছি, কিন্তু আমরা শুধুমাত্র মানুষেরা পৃথিবী আর চাঁদ এই দুটো জায়গাতেই পা রাখতে পেরেছি। তা পৃথিবীরও সব জায়গাতে এখনও পর্যন্ত পা রাখা সম্ভব হয়নি। বাকি আমরা যা কিছু দেখছি সবই কিন্তু কনসেপ্ট, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে, দূরবীনের সাহায্যে, কনসেপ্টের সাহায্যে, সূত্রের সাহায্যে আমরা এগুলোকে জাস্ট বিচার করছি বা অনুভব করছি। পৌঁছাতে কিন্তু আমরা পারিনি, আমরা শুধুমাত্র পৌঁছাতে পেরেছি চাঁদ পর্যন্ত। আচ্ছা, এরপরে চলে আসি বৃহস্পতি গ্রহ। দেখো বৃহস্পতি গ্রহ কি আছে, আবিষ্কর্তাকে গ্যালিলিও, এটা তো আগে বলা আছে। আয়তনের বিচারে এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। আর উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, এটা হচ্ছে 67টি। আর ভিন্ন নাম কি, রাক্ষসে গ্রহ বা গ্রহরাজ নামে পরিচিত। আর রং বা অন্যান্য বৈশিষ্ট্য কি, মাধ্যাকর্ষণ শক্তি এখানে কিন্তু সব থেকে বেশি। এটি কমলা ও সাদা রঙের মেঘে ঢাকা থাকে, এটা হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য। এরপরে কি আসছে, শনি। তাহলে শনি গ্রহ আবিষ্কর্তাকে কোপার্নিকাস। তারপরে আয়তনের বিচারে এটার সূর্য থেকে দূরত্ব কত, সূর্য থেকে দূরত্ব হচ্ছে তোমার 142.7 কোটি কিলোমিটার। ঠিক আছে, আয়তনের বিচারে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। উপগ্রহের আবর্তনের পরিক্রমণের সময় কত, পরিক্রমণের সময় হচ্ছে প্রায় 29 বছর 6 মাস। এত দিনে কিন্তু এটা পরিক্রমণ করে, 29 বছর 6 মাস। উপগ্রহের সংখ্যা কয়টি, 63টি। সব থেকে বেশি আছে 67টি, তারপরেই কিন্তু এর আছে 63টি। এবং অন্য গ্রহ ভিন্ন নাম কি, বলয় গ্রহ। দেখো বলয় গ্রহ বলা হয় শনিকে, কিন্তু প্রত্যেকের বলয় আছে। বহিস্থ যে গ্রহগুলো আছে প্রত্যেকের কিন্তু বলয় আছে। আর বিশেষ বৈশিষ্ট্য কি শনি গ্রহের, ওই 7টি বলয়। দেখো ঘনত্ব জলের থেকেও কম, অর্থাৎ এই গ্রহের ঘনত্বটা কিন্তু জলের থেকেও কম। ধূলিকণা, বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টি বলয় আছে। এটি সোনালি রঙের গ্রহ। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা রং
আমরা বিচার করছি। কেন না তাদের বৈশিষ্ট্য অনুসারে তাদের রঙটা আলাদা আলাদা হয়। যেখানে লাল মাটি দেখা যায় সেটা লাল, যেখানে জলের ভাগ বেশি সেখানে ব্লু, যেখানে তোমার অন্য কিছু আছে সেখানে কালারটা অন্যরকম। এরপর দেখো ইউরেনাসের আবিষ্কর্তাকে উইলিয়াম হার্শেল। নেক্সট হচ্ছে সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার, এটা হচ্ছে 7ম গ্রহ। আয়তনের বিচারে এটা হচ্ছে 3য় বৃহত্তম গ্রহ। পরিক্রমার সময় হচ্ছে প্রায় 84 বছর। আর উপগ্রহের সংখ্যা এখানে 27টি। 27টি কিন্তু এখানে উপগ্রহের সংখ্যা। আর অন্য এর নামটা কি আছে? এর অন্য নাম হচ্ছে সবুজ গ্রহ বা বরফের তৈরি বা বরফের দৈত্য। আর এর বিশেষ বৈশিষ্ট্য কি? মিথেন গ্যাস বেশি থাকায় রং হয় এর সবুজ। তাহলে এর রংটা যে সবুজ হচ্ছে তার কারণ হচ্ছে এখানে মিথেন গ্যাসের প্রাধান্য। কক্ষপথের উপর প্রায় 54 বিষুবরেখা উত্তর দক্ষিণে বিস্তৃত, এটা হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য। এবং সবশেষে সবথেকে মানে দূরে যে গ্রহটা আছে সেটা হচ্ছে নেপচুন। তাহলে নেপচুনের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি আছে? আবিষ্কারক হচ্ছে জোহানন গল এর আবিষ্কারক। দূরত্ব হচ্ছে 449.7 কোটি কিলোমিটার বা 450 কোটি কিলোমিটারও তোমরা এটাকে বলতে পারো। এরপর আয়তনের বিচারে এটা হচ্ছে 4র্থ বৃহত্তম গ্রহ। পরিক্রমণের সময় 165 বছর, ঠিক আছে। উপগ্রহের সংখ্যা 13। উল্লেখযোগ্য হচ্ছে টাইটান। এবং ভিন্ন নাম কি? বড় নীল গ্রহ। দেখো, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, বড় নীল গ্রহ বলা হচ্ছে কিন্তু নেপচুনকে। এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। তোমাদের যদি প্রশ্ন আসে যে বড় নীল গ্রহ কাকে বলে, তখন উত্তর হবে কিন্তু নেপচুন। ভুল করে যদি পৃথিবী লেখো তাহলে কিন্তু সেটা ভুল হবে। রং আর অন্যান্য বৈশিষ্ট্য কি? সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ, মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং এর নীল হয়, ঠিক আছে। তাহলে এইরকম করে যে তোমার 8টি গ্রহ আছে, অন্তস্থ 4টি আর বহিস্থ 4টি, এই 8টি গ্রহের তোমার বর্ণনা তোমরা এইভাবে দিলে পরে সৌরজগৎ সম্পর্কে তোমাদের পুরোপুরি ব্যাখ্যা দেওয়া হয়ে যাবে। তাহলে আমি তোমাদের এই যে প্রশ্নের উত্তরটা কিভাবে হবে, কি করে খুব সহজে মনে রাখতে পারো, কিভাবে ছবি আঁকলে জিনিসটা ভালো হবে, এই সমস্ত সম্পর্কে আমি তোমাদের বর্ণনা দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা দেখে এটা সম্পর্কে সমৃদ্ধ হতে পারবে এবং তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।